এখন ক্ষমতায় আছেন বিএনপি সরকার, মানে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, তারা সরকার গঠন করেছেন। এবং বিরোধী দলে আছেন জামাতে ইসলামী এবং জামাতে ইসলামীর সঙ্গে এনসিপি। ঠিক এক বছর আগে 2025 সালের জুলাই মাসের শুরু, তখন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সরকারে ছিলেন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারে যারা ছিলেন, উপদেষ্টা ছিলেন, তাদের মধ্যে 3 জন ছাত্র প্রতিনিধি ছিলেন, তার সঙ্গে কিছু বুদ্ধিজীবী, কিছু অবসরপ্রাপ্ত বৃদ্ধ ব্যক্তি এবং কিছু এনজিও কর্মী, এরা মিলে একটা সরকার গঠন করেছিল। তারও আগের বছর 2024 সালের জুলাই মাসে ক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার। তারা এই সময় থেকে ঠিক 7 মাস আগে একটা একতরফা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছিল এবং শেখ হাসিনা কঠোর হস্তে তার শাসন চালাচ্ছিল। এই জুলাইয়ের শুরুতে, মানে 2024-এর জুলাইয়ের 2 তারিখে যদি আমি ধরি, 2 তারিখ পর্যন্ত কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন যারা নেতা, এনসিপির নেতা, তাদের নেতৃত্বে অথবা তারা সামনে ছিল এমন একটা আন্দোলন যেটা আমরা পরবর্তী সময়ে দেখতে পেয়েছিলাম ঠিক এর 1 মাসের মধ্যে, সেই আন্দোলন তখনও তেমন দানা বেঁধে ওঠেনি। বরঞ্চ এই 2 তারিখে আমরা একদিন দেখেছি, সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন নিয়ে একটা আন্দোলন ছিল। তাদেরকে সরকার, ওই সময় আওয়ামী লীগ সরকার, একটা পেনশন স্কিমে ঢুকিয়েছিল। তারা সেই স্কিমে ঢুকতে চায়নি বলে তারা আন্দোলন করছিল এবং বিশ্ববিদ্যালয়ে তারা কর্মবিরতি পালন করছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবং বলা বাহুল্য, সেই শিক্ষকদের সিংহভাগ, মানে 98% ছিল সরকারি দল, তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের অনুগত। মানে আওয়ামী লীগের অনুগত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল যে সরকার তাদের জন্য যে পেনশন স্কিম চালু করেছে, তারা সেই পেনশন স্কিম বাতিল চেয়েছিল এবং বাতিল চেয়ে তারা আন্দোলন করছিল 2 তারিখ পর্যন্ত। তখনও পর্যন্ত এই ছাত্রদের দেখা যায়নি। কিন্তু আমরা যে আন্দোলনটা হয়েছিল পরবর্তী 1 মাসে, মানে জুলাই থেকে শুরু করে অগাস্টের 5 তারিখ পর্যন্ত, 5 তারিখে সরকারের পতন হয়, এটাকে আমরা জুলাই আন্দোলনে বলি, কেউ জুলাই বিপ্লব বলে, কেউ জুলাই আন্দোলন বলে। এই আন্দোলনের মূল যে বক্তব্যটা ছিল সে হলো তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। মানে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার নাতি সন্তান এদের জন্য যে কোটা ছিল, সেই কোটাটা বাতিলের দাবিতে এই আন্দোলনটা চলছিল। খেয়াল করবেন যে এই ছিল আন্দোলন। তারপরে সেটা প্রথমে 9 দফা, পরে সেটা 1 দফার আন্দোলনে পরিণত হয়েছিল যে হাসিনা সরকারের পতন চাই। এইভাবে আন্দোলনটা অগ্রসর হয়েছিল এবং হাসিনা সরকারের পতন হয়েছিল। 2024-এর অগাস্টে পতন হলো, জুলাই থেকে শুরু হয়ে আন্দোলন 2024। 2025-এর জুলাই আমরা কি দেখলাম? অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে এবং তারা মোটামুটি বিতর্কের মধ্যে পড়ে গেছে। তাদের নিয়ে আলোচনা হচ্ছে, তাদের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে এবং তারা দেশটা চালাতে পারছে না এরকম নিয়ে কথা হচ্ছে। বলা হচ্ছে তারা সংস্কারের নামে কালক্ষেপণ করছে, এরকম কথাবার্তা ওই সময় হয়েছে। এবং তখন সরকারের দিক থেকে একটা ঘোষণা এসেছিল যে নির্বাচনের একটা সম্ভাব্য ডেট তারা দিয়েছিল। ডেট ঠিক নয়, একটা সময়কাল ঘোষণা করেছিল যে হয় সেটা 2026-এর ফেব্রুয়ারিতে হবে অথবা এপ্রিলে হবে, এরকম একটা এর মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছিল। আর এবার 2026-এর জুলাই মাসে এসে আমরা দেখছি বিরোধী দল, মানে জামায়াতে ইসলাম, তারা সরকারি দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে তারা জুলাই আন্দোলনের, জুলাইকে ঐতিহাসিক জুলাইয়ের যে ঐতিহাসিক অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের 2য় বার্ষিকী পালনে যথেষ্ট কর্মসূচি নেয়নি, এই অভিযোগ জামায়াত এখন করছে। তারা বলছে সরকারের উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে এই জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালন করা রাষ্ট্রীয়ভাবে। এই অভিযোগ কিন্তু 2025-এ তারা উত্থাপন করেনি। 2025-এ ওইটা নিয়ে তেমন কিছু হয়েছে বলে আমি দেখিনি।
জুলাইয়ের অভ্যুত্থানের রাষ্ট্রীয়ভাবে পালনের কোনো উদ্যোগ ইউনূস সরকার নিয়েছিল, এমনটি আমি ওই সময় পত্রপত্রিকা ঘেটে পেয়েছি বলে মনে করতে পারছি না। কিন্তু অলরেডি এখন জামাতে ইসলামের পক্ষ থেকে এই দাবিটা উঠছে এবং তারা অভিযোগটা করছে যে সরকার জুলাইয়ের এই বার্ষিকীটা রাষ্ট্রীয়ভাবে জমজমাটভাবে পালন করছে না। দেখুন, আমরা এই কথাটা বলতেই পারি, আমরা আগেও দেখেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে বহুবার বলেছি যে কিছু হলে আমরা কিন্তু চেতনা করি। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি মুক্তিযুদ্ধের চেতনার কথা তারা বলতো, কিছু হলেই বলতো ওরা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কাজ করছে, এরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, এগুলি বলতো। স্বাধীনতার 50 বছর পরে এসেও তারা স্বাধীনতা 71 সালের চেতনার কথা বলতো। আবার এখন আমরা দেখতে পাচ্ছি জুলাই চেতনা নিয়ে আবার আরেকটা বাণিজ্য শুরু হয়েছে। ওই বাণিজ্যের মতো এটাও একটা বাণিজ্য আমি মনে করি, আমি ওটাকেও বাণিজ্য বলি। আপনারা হয়তো বলবেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে বাণিজ্য কেন বলি। আচ্ছা, একটা কথা আপনারা ভাবেন, মুক্তিযুদ্ধের চেতনার ধারী কে ছিল? আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ বলতো তারাই মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত অনুসারী। ঠিক আছে, মুক্তিযুদ্ধের পর এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাকশাল গঠন করেননি? করেছিলেন তো। বাকশাল কি একদলীয় শাসন চালু হয়নি? হয়েছিল তো। তো একদলীয় শাসন কায়েম, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? ছিল না তো। ওই সময় কি লুটপাট হয়নি? ওই সময় কি অপশাসন চালু হয়নি? ওই সময় কি দুর্ভিক্ষ হয়নি? সবই হয়েছে। সেগুলি কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে পড়তো? বাদ দেন, একটা অনেকে বলে ওই সময় যুদ্ধ বিধ্বস্ত অমুক তমুক অনেক কিছু বলে, ঠিক আছে, মানলাম। তারপর যখন আওয়ামী লীগ শাসন করা শুরু করলো, আমরা যে সময়টাকে বলি সর্বশেষ, এই যে 2014 অথবা 2009 যা বলি, এই সময়ে লুটপাট হয়নি এদেশে? এদেশের অর্থ বিদেশে পাচার হয়নি? এস আলম বলেন, সামিট গ্রুপ বলেন, এরা কি বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেনি? সরকারের জানা, সরকারের জ্ঞাতসারে তারা পাচার করেনি? এই সময় কি গুম হয়নি? সবই হয়েছে। এগুলো কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে পড়ে? মুক্তিযুদ্ধ কি এই জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যে আমরা মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করতে পারলে আমরা এই দেশ থেকে অর্থ নিয়ে বিদেশে পাচার করব, বিদেশে সেকেন্ড হোম করব, কানাডায় বেগমপাড়া করব, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করব, এগুলি কি আমরা এই জন্য আমাদের মুক্তিযুদ্ধের চেতনা? এটা এগুলো আমরা করেছিলাম? মুক্তিযুদ্ধের চেতনায় কি ছিল যে প্রধানমন্ত্রীর পিয়ন সে 400 কোটি টাকার মালিক হবে, এবং সেই খবর প্রধানমন্ত্রী নিজে হাসি মুখে জনগণকে জানাবে? এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? ছিল না। আবার ধরেন, আমরা যখন জুলাই চেতনার কথা বলি, জুলাই চেতনা ছিল বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা। হয়েছে? বলেন আপনারা, হয়েছে? যারা জুলাই চেতনা নিজেদেরকে মানে আপনার একচ্ছত্র দাবিদার হিসেবে ঘোষণা করেন, তাদের জীবনযাত্রায়, তাদের অর্থনৈতিক জীবনে পরিবর্তন আসেনি চোখে পড়ার মতো? যারা বলতো যে আমার এলাকার সবচেয়ে দরিদ্র ঘরটা আমার, সবচেয়ে ভাঙা ঘরটা আমার, সে যখন ওই এলাকার সবচেয়ে দামি গাড়িটায় চলাফেরা করে, এটা কি বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনা ছিল? বলুন, ছিল? আমরা নিজেরা শুনেছি এই ছাত্ররা স্লোগান দিয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য চলবে না। তারা স্লোগান দেয়নি? তারপর যখন তারা সেই বঙ্গবন্ধুকে অপমান করেছে, ওটা কি চেতনার মধ্যে ছিল? ছিল না। কাজেই চেতনা যখন কেউ বলে, যখন চেতনা রাজনীতির কথা বলে, যখন বলে ওই চেতনায় আমি চলি, তখন আমি শুনি কি জানেন? যে ওনারা একটা মতলবের কথা বলছেন। চেতনা হলো নিজের সুযোগ সুবিধা বাড়ানো, নিজের ক্ষমতা বাড়ানো একটা মতলব, এবং সেই মতলববাজি চলছে। আমি একটু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে চাই না, আমি জুলাই নিয়েও কথা বলতে চাই না, আমি খালি একটা কথা বলতে চাই যে বাস্তবতাকে কে কিভাবে মেনে নিচ্ছে, কে কিভাবে গ্রহণ করছে। এখনও যদি আপনি 24শে জুলাই আন্দোলন নিয়ে বলেন, দেখবেন কি চলছে এটা নিয়ে। আওয়ামী লীগের পক্ষ যদি বলি, আওয়ামী লীগের কথাটা যদি আমরা বলি, আওয়ামী লীগ কিন্তু এখনও মনে করে যে এই জুলাই আন্দোলনটা ছিল একটা ষড়যন্ত্র। এই জুলাই আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের একটা ষড়যন্ত্র ছিল, একটা মেটিকুলাস ডিজাইন ছিল, যে কথাটা নাকি ডক্টর ইউনূস বারবার উচ্চারণ করেছেন। হয়তোবা ছিল, আমি একদম উড়িয়ে দিচ্ছি না, হয়তোবা ছিল, কিন্তু এটা আরও আগে থেকেই ছিল। কিন্তু আমি যেটা মনে করি যে শেখ হাসিনা সরকারের যে পতন যেটা হয়েছে, সেটা কেবলমাত্র ষড়যন্ত্রের কারণে পতন হয়নি।
সারা দেশের মানুষের মধ্যে ওই সময়ে শেখ হাসিনা বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছিল। মানুষ শেখ হাসিনার শাসন নিয়ে ক্ষুব্ধ ছিল, বিরক্ত ছিল। শেখ হাসিনার সাঙ্গপাঙ্গ যারা ছিল, যারা তার আশেপাশে ছিলেন, যারা তার মন্ত্রিসভায় ছিলেন, যারা তার সেন্ট্রাল কমিটিতে ছিলেন, যারা ক্ষমতাবান ছিলেন, তাদের প্রত্যেকের উপর এদেশের মানুষ বিরক্ত ছিল। দু একজন ব্যতিক্রম থাকতে পারে, আমি বলতে পারবো না, কিন্তু প্রায় সিংহভাগের উপর মানুষ বিরক্ত ছিল। জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আওয়ামী লীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের যারা নেতা ছিলেন তাদের উপর মানুষ বিরক্ত ছিল। যারা নাকি স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিনিধি ছিলেন, যেমন ঢাকা দক্ষিণে ওনার ভাতিজা ছিলেন একজন তাপস, তার উপর মানুষ বিরক্ত ছিল, ক্ষুব্ধ ছিল। এই সমস্ত ক্ষোভ, সমস্ত বিরক্তি পুঞ্জীভূত হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এটাকে এখনও আওয়ামী লীগ মানে না। আওয়ামী লীগ মনে করে তারা খুব জনপ্রিয় একটা সরকার ছিল এবং তাদেরকে ষড়যন্ত্র করে ফেলে দেওয়া হয়েছে। আমি মনে করি যে আওয়ামী লীগ যতদিন বাস্তবতাকে স্বীকার না করবে ততই আওয়ামী লীগের ফিরে আসাটা বিলম্বিত হবে। আওয়ামী লীগকে প্রথমত মানতে হবে যে ওই সময়ে তারা খারাপ কাজ করেছিল। আওয়ামী লীগকে মানতে হবে ওই সময়ে তাদের কর্মকাণ্ডে মানুষ তাদের উপর বিরক্ত হয়েছিল, ক্ষুব্ধ হয়েছিল। এটা যদি আওয়ামী লীগ মানে তাহলে আমি বলবো এদের আত্ম উপলব্ধি হবে এবং আত্ম উপলব্ধি থেকে আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণের মাধ্যমে তারা ঠিক পথে আসতে পারবে। আপনারা হয়তো বলবেন কোথায়, এখন তো অনেকে আওয়ামী লীগের কথা বলে, অনেকে তো বলে আওয়ামী লীগ ভালো ছিল না। এটা কিন্তু তারা তুলনা করে। আমাদের বর্তমানে এখন যে সরকার আছে অথবা ডক্টর ইউনূস সরকারের যা করেছে সেটা হয়তো আওয়ামী লীগের চেয়েও কোনো কোনো জায়গায় খারাপ ছিল, এবং এই কোনো কোনো জায়গায় খারাপ দিয়ে কিন্তু আপনি সামগ্রিক শাসনটাকে তুলনা করতে পারবেন না।